এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য শাহাব এনাম খান, এবং স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। আমরা কথা বলছি বান্দরবানের সাম্প্রতিক যে পরিস্থিতি তা নিয়ে। এই যে কুকি চিন KNF তারা যে দাবিগুলো তুলে ধরছে, সেখানটায় তারা একটি কথা বলছে, পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলো রয়েছে তার মধ্যে তারা সুবিধা বঞ্চিত, এমনটি তারা বলছে। এবং তাদের যে উদ্দেশ্য থেকে তারা এই ধরনের সশস্ত্র সংগঠন হয়ে উঠেছে বা আন্দোলন করছে, সামরিক অভিযান বলি বা যৌথ অভিযান বলি, এর মাধ্যমে কি আসলে এ ধরনের গোষ্ঠীর উৎপত্তি বা উদ্ভব সেটি কি একেবারে নির্মূল করা যায় কিনা? ধন্যবাদ। আমার আগে তো বিজ্ঞ বক্তারা বলেছেন, মানে আমি ওনাদের সাথে সম্পূর্ণ একমত প্রত্যেকটা বিষয়ে। এই জায়গাতে আমি খালি যদি অ্যাড করি তিনটা বিষয়। প্রথম কথা, যে আপনি প্রশ্নটা করলেন যে মিলিটারি সলিউশন কি আলটিমেট সলিউশন কিনা। এটা পার্শিয়াল সলিউশন। পার্শিয়াল সলিউশন ইন এ সেন্স, আপনি যদি এটা ভায়োলেন্সের দিকটা দেখেন, ক্রাইমের দিকটা দেখেন, বা আপনি যে সিকিউরিটি অ্যাসপেক্টটা দেখেন, যেটা সভরেনিটির সাথে, ন্যাশনাল সিকিউরিটির সাথে এবং লোকাল অর্থাৎ কমিউনিটির সিকিউরিটির সাথে মিলিয়ে যদি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে মিলিটারি সলিউশন ছাড়া এই মুহূর্তে কোনো সলিউশন নাই। এবং এটা আজকে হোক কালকে হোক একসময় হলো এটা করতেই হতো, এবং যেটা এখন আমার মনে হয় শুরু হয়েছে, যেটাকে আমি অন্তত সাধুবাদ দিই। এটা হলো মিলিটারি অ্যাসপেক্টে, অর্থাৎ আপনি ভায়োলেন্সটাকে দমন করে এখন রুট কজে যখন যেতে হবে, তার সেটা হলো সেকেন্ড স্টেপ, যেটা মিলিটারি শুরু করেছিলেন, মানে আর্ম ফোর্সেস বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন শুরু করেছিলেন গত বছর। কিন্তু সেই ক্ষেত্রে ব্রিচ অফ ট্রাস্টটা বারবার হয়েছে। এখন ব্রিচ অফ ট্রাস্টের ক্ষেত্রে এটা তিনটা ডিমেনশন আছে। একটা হলো জিও পলিটিক্যাল ডিমেনশন আছে, আপনাকে দেখতে হবে এখন নর্থ ইস্ট ইন্ডিয়াতে কি হচ্ছে, মায়ানমারে কি হচ্ছে, এই প্রত্যেকটা জায়গাতে যে দুর্বলতাগুলি তৈরি হচ্ছে সেটারই একটা সুযোগ নেওয়ার এটা একটা চেষ্টা। দ্বিতীয় একটা থাকে যে পার্বত্য চট্টগ্রামের ইন্টারনাল সিকিউরিটি ডাইনামিক্স খুবই ফ্র্যাজাইল, যে কারণে আপনি দেখবেন যে এটা শুধুমাত্র যে ইডিওলজিক্যাল ফ্র্যাজিলিটি না, সেইখানে আপনার ক্রাইম ফ্র্যাজিলিটিটাও খুব হাই। আপনি যদি দেখেন বছরে 700 কোটি টাকার উপরে শুধু মানে চাঁদাবাজি ওখানে হয়। চাঁদাবাজিটা শুধুমাত্র একটা গ্রুপ বা দুটা গ্রুপ করে না, মাল্টিপল গ্রুপ করে, যে কারণে আপনার ওখানে কমিউনিটি কো এক্সিস্টেন্সটা খুব ফ্র্যাজাইল সিচুয়েশনে আছে। আর থার্ড যেটা, যে সরকারের যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলি যথেষ্ট মোবিলাইজেশন ওখানে হয়েছে। আপনি যদি রিসেন্ট ডেটাগুলি দেখেন এবং ডেভেলপমেন্ট অ্যাসপেক্টগুলি দেখেন, মুশকিলটা হচ্ছে অনেক জায়গাতে এই কমিউনিটি ফ্র্যাগমেন্টেশনের কারণে এবং ইন্টারনাল ইন্ট্রা এথনিক বা ইন্টার এথনিক ইন্টার এথনিক কনফ্লিক্টের কারণে এই ডেভেলপমেন্টের জায়গাগুলি তাদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না। এটার জন্য যদি ঢালাও ভাবে কোনো একটা পক্ষকে দায়ী করা হয়, এটা ঠিক হবে না। আর থার্ড এক্সপেক্ট যেটা থাকে, যে এদেরকে আসলে সন্ত্রাসী যে কার্যকলাপগুলি আছে বা তাদের যে মিলিটেন্ট অ্যাসপেক্টগুলি আছে, সেটাকে ক্রাশ করার পরে আমার মনে হয় এদেরকে পলিটিক্যালি মেইন স্ট্রিম করাও দরকার আছে। যেমন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আপনার পার্বত্য চট্টগ্রামে, যেটা ইশফাক ইসার বা শামসুর মবিন স্যার ডেফিনেটলি আমার চেয়ে অনেক ভালো জানেন, যে ওখানকার আপনার যে ইন্টারনাল পলিটিক্যাল সিচুয়েশন যেগুলি আছে, সেটা মেইন স্ট্রিম বলেন, সেটা বিএনপি, আওয়ামী লীগ বা যে কোনো কেন্দ্রিক বলেন না কেন, সেই জায়গাতেও আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের টানাপোড়েন আছে। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় এদেরকে একটু পলিটিক্যাল স্পেস দেওয়াটা দরকার আছে, কারণ আপনি যখনই পলিটিক্যাল স্পেসটা দিবেন তখনই তাদের সশস্ত্র হওয়ার জায়গাটা থেকে তারা সরে যাবে। সুতরাং এতগুলি ডাইনামিক্সের ক্ষেত্রে মিলিটারি যেমন অপরিহার্য, সেইখানে সিভিল এবং পলিটিক্যাল অ্যাপ্রোচটাও অপরিহার্য। এবং আমার মনে হয় যে এই মিলিটারি ক্যাম্পেইনের পরবর্তী পর্যায়ে গিয়ে তাদেরকে পলিটিক্যালি আমার মনে হয় যে স্পেস দেওয়াটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশন দাঁড়াবে, অনেক অবস্থায় দাঁড়াবে। জি, অনেক আরেকটা ধন্যবাদ। পয়েন্ট জি, আমার মনে হয় না বললেও হয় না, আমার ধারণা স্যাররা অলরেডি বলেছেন, যে এই ক্ষেত্রে আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল ইন্টারেস্টের ক্ষেত্রে বাংলাদেশের ইন্টারেস্টটাকে প্রাধান্য দেওয়া দরকার। সুতরাং এই ধরনের যত গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীগুলির ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যে এক্সটার্নাল ডিনামিক্স আছে, যেটা ফরেন মিনিস্টারও বলেছেন এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, এই এক্সটার্নাল ডিনামিক্স গুলি নিয়েও আমার মনে হয় একটা বড় রকমের সমন্বিত পরিকল্পনার প্রয়োজন আছে। জি, জি। এবং এই যে ক্রস বর্ডার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা যে সীমান্ত পেরিয়ে ওপারে আশ্রয় পাচ্ছে, এই বিষয়গুলো আমাদের আলোচনায় একেবারেই শুরুতেই উঠে এসেছে। ইশফাক ইলাহি চৌধুরী,
আমরা যেটি বলছি যে তারা আসলে ওখানে সীমান্ত পেরিয়ে আশ্রয় পাচ্ছে বা সেখানে যে গোষ্ঠীগুলো বিদ্রোহী গোষ্ঠীগুলো সক্রিয় আছে তাদের সেখান থেকে ট্রেনিং নিচ্ছে, অস্ত্র সহায়তাও পাচ্ছে, এর বাইরে বিদেশি কোনো ইন্ধন দেখেন কিনা? বার্মা অ্যাক্ট যুক্তরাষ্ট্রের যে, তারও কোনো প্রভাব বা সেটিও কোনো রকম ইন্ধন দিচ্ছে কিনা এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে? বার্মা এক তো তাদের এই হচ্ছে যে বার্মাতে মানে মায়ানমারে একটা গণতান্ত্রিক প্রচেষ্টা গড়ে তোলা, সেই জন্য এই যে বিভিন্ন যে সশস্ত্র সংগ্রাম চলছে যেটাতে বামার জনগণেরও একটা অংশ তারা গভর্নমেন্ট ইন এক্সাইল এরকম ইয়ে করে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় না তারা নোয়িংলি মানে বাংলাদেশের ভিতরে ইন্টারফেয়ার করবে। কিন্তু যেটা স্বাভাবিক হচ্ছে যে একই জাতিগোষ্ঠী যখন মাঝখান দিয়ে যখন সীমান্ত যেটা রেখা টানা হয়েছে এবং সেই সীমান্ত রেখার এদিকে ওদিকে তাদের যাতায়াত আছেই, সুতরাং এটা ওখানে যদি এখন মনে করেন যে কুকিচির যদিও মায়ানমারের তারা বলে নাই যে আমি মায়ানমার থেকে বেরিয়ে আসবো, তারা মায়ানমারের ভিতরে থেকে তাদের জাতিসত্তাকে একটা গণতান্ত্রিক উপায়ে ইয়ে করতে চেষ্টা করছে, তখন এদিকের কুকি চীন যদি যে সমর্থক থাকে তাদের একটা মানবিক সমর্থন সেখানে থাকবে এবং অস্ত্রের যে আদান প্রদান আমরা আগেও বলেছি অস্ত্র এবং ড্রাগস এগুলো চলে। কিন্তু আশ্রয় বলতে কিন্তু ভারত আমার এদেরকে আশ্রয়, ভারতের সশস্ত্র বাহিনীর সঙ্গে কিন্তু এদের মানে প্রায় প্রায় এদের ইয়ে হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে এবং মণিপুরে তো রীতিমতো একটা গৃহযুদ্ধের মতো অবস্থা চলছে। সুতরাং তারা চাইবে না যে বাংলাদেশ, আমি মনে করি না যে তারা ইন্ধন যোগাচ্ছে যে বাংলাদেশের ভিতরে একটা ইয়ে হোক, সশস্ত্র সংগ্রাম হোক, কিন্তু তারা চাক বা না চাক যেটা ঘটনা ঘটছে যে এই সমস্ত অঞ্চল জুড়ে জিওগ্রাফিক এরিয়া যেটা বিয়ন্ড দ্য বাউন্ডারি, এখানে মিজোরামের সীমান্ত আছে, মণিপুরের সীমান্ত আছে, বার্মার সীমান্ত আছে, এই একটা অঞ্চল নিয়ে একটা আঞ্চলিক জাতিগত সংঘাত চলছে যার মধ্যে আমরা জড়িয়ে পড়তে পারি। তবে যেটা শাহাব ইনাম খান বলছে, আমিও বলেছি, ইয়ে বলছে যে জনগণ উইনিং দ্য হার্টস এন্ড মাইন্ডস অফ যে কোনো কাউন্টার ইনসার্জেন্সিতে প্রথম কথা হচ্ছে উইনিং দ্য হার্টস এন্ড মাইন্ড, তাদের জনগণের মন এবং তাদের মানবিক সমর্থন আমাদের উইন করতে হবে, নিশ্চয়ই আছে এবং নিশ্চয়ই মেজরিটি তারা বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তারা নিশ্চয়ই গর্বিত বোধ করে, কিন্তু সেটাকে আরো আরেকটু গভীরভাবে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। জি, তাদেরকে আমাদের সাথে নিয়ে আসতে হবে। একেবারেই তাই। শমশের মবিন চৌধুরী, সময় অল্প রয়েছে, শেষ মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই এই বিষয়ে, যদি কোনো মন্তব্য করতে চান, এবং আমাদের যেহেতু একটি পার্বত্য শান্তি চুক্তি রয়েছে সেটির আলোকেও কোনো রকম সমাধান দেখেন কিনা। এখানে আমি দুটো জিনিস বলতে চাই যে শাহাব ইনাম খান যেটা বললেন যে সামরিক অভিযান অবশ্যই সামরিক সেখানে শান্তি ফিরিয়ে তো আনতে হবে, কিন্তু সামরিক অভিযানের কিন্তু সীমারেখা কবে কোথায় শেষ হবে এটা কিন্তু কোনোদিন কেউ করতে পারে না, বিশেষ করে বিচ্ছিন্নবাদীদের করতে গিয়ে। তো সামরিক অভিযানের পরে আমি রাজনৈতিক অভিযান নিব, আমি সেই প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। আমি মনে করি যে এটা প্যারালালি চালাতে হবে, সেটা 1997 সালের চুক্তিতে রয়েছে, যেখানে সামরিক অভিযান থেকে আমরা প্রাধান্য দিব একটা রাজনৈতিক এবং সামাজিক সমাধান খুঁজে বের করার জন্য। দ্বিতীয়ত, এখানে কিন্তু ভূ রাজনীতি রয়েছে, এখানে বার্মা এক নয়, এখানে একটা দেশের নাম উল্লেখ কেউ করছেন না, সেটা হলো চীন তারা কি চায়। চীন তারা মিয়ানমারে এই বা ভারতকে কেন্দ্র করে এখানে কোনো অস্থিরতা তারা কোনো করতে চায় কিনা, বা চীনের কোনো গোষ্ঠী এটা করতে চায় কিনা। মানে মিয়ানমারের এই যে নানাবিধ এই বিচ্ছিন্নবাদী গ্রুপ, তারা অস্ত্র কোথা থেকে পাচ্ছে, তারা প্রশিক্ষণ চালাচ্ছে, তাদের রীতিমতো মিলিটারি একাডেমির মতো তাদের প্রশিক্ষণ স্থান আছে। এটা তো একাভাবে কেউ করা সম্ভব না, নিশ্চয়ই তারা বাইরের কোনো মদত কোথা না কোথা থেকে এসছে। আমরা হয়ে গেছি এই ফাঁদে ধরা পড়ে গেছি। এই পার্বত্য চট্টগ্রামে যেহেতু নিরাপত্তাহীনতা কদিন ধরে বিরাজ করছে, সেটা সুবিধা সুযোগ নিয়েছে। মিয়ানমারে যেহেতু এখন দেখা যায় বিচ্ছিন্নবাদীরা অনেক বেশি সক্রিয় হয়ে গেছে, অনেক সফলতা অর্জন করেছে, সে কারণে এখন আমাদের পার্বত্য চট্টগ্রামে এখানে আমরা এই জায়গাগুলো আমরা পড়ে গেছি। বেরিয়ে আসতে হবে, অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য হ্যাঁ, প্রথম এখানে শান্তি ফিরিয়ে আনতে হবে, তবে একই সাথে প্যারালেলি যেটা বলবো যে সেখানে জনগণের আস্থা, অনাস্থাটা কেন ঘটলো সেই বিষয়টা তো দেখতে হবে। যে আপনি এক পর্যায়ে শুরু করেছেন যে রুট কজটা কি, একটা কারণে এই ধরনের বিষয় তো একটা রুট কজ থাকে, কোথায় না কোথায় আস্থাহীনতার
গড়ে তোলা। আপনি 1970 নির্বাচনে যদি দেখেন, দুটো যে আসন আওয়ামী লীগ পায়নি তার মধ্যে একটা ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে, আর ছিল ময়মনসিংহের নুরুল আমিন খান সাহেব। তো এটা কেন হলো? পার্বত্য চট্টগ্রাম এবং তখন যে রাজা ত্রিদিব রায় ছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানে রয়ে গেলেন, মন্ত্রী হিসাবে উনি বাস করলেন। উনি বাংলাদেশেই বিশ্বাস করতেন না, এবং রাজা ত্রিদিব রায় যথেষ্ট জনপ্রিয় লোক ছিলেন কিন্তু চাকমাদের মধ্যে। তো এটা কিন্তু ডিপ রুটেড এবং অনেক দিনের, এটা অনেক গভীর, অনেক ঐতিহাসিক একটা ঘটনা রয়েছে। এটাকে আমাদের একদম সহজ সরলভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা বিচ্ছিন্নবাদ একটি জি, এবং স্থায়ীভাবে ভিন্ন কোনো আমাদের ঘটনা যদি নয়। শান্তি ফেরাতে হয়, সমাধান পেতে হয়, এই বিষয়গুলোতে নিশ্চয়ই নজর রাখতে হবে। একটা চলমান প্রক্রিয়া। জি, অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান, একেবারে 1 মিনিটে আপনার একটি মন্তব্য নিতে চাই। চীনের প্রসঙ্গটি উঠলো এবং কেএনএফ এর বিভিন্ন লিফলেটে তারা চীনের কমিউনিস্ট পার্টির সমর্থক এমনটি বলেছে, তাদেরকে আদর্শ হিসেবে ঘোষণা দিয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নিশ্চিতভাবে, কারণ আপনার চীনের একটা ইনফ্লুয়েন্স এই পুরো জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে। সুতরাং কেএনএফ বিভিন্ন রকমের মানে ইডিওলজিক্যাল এক্সকিউজ তো সে দেখাতেই পারে, এবং সেটাকে সে ব্যবহার করছে। তবে আমি দুটো জিনিস না বলেই পারছি না, যেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আমার কাছে মনে হয় যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরবর্তীতে কিন্তু মিলিটারি প্রেজেন্স পার্বত্য চট্টগ্রামে অনেক কমানো হয়েছে, এবং এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনেকটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনি যদি এই মুহূর্তে দেখেন যে মিলিটারি প্রেজেন্স কিন্তু এতটাই কম, মানে আপনার আগে যেরকম 2 কিলোমিটার বাই 2 কিলোমিটারে তাদের একটা প্রেজেন্স তৈরি করা সম্ভব ছিল, এখন কিন্তু সেটা হচ্ছে না, 40-50 কিলোমিটারের মতো গ্যাপ হয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গাগুলিও কিন্তু এখন আমাদেরকে নতুন করে ভাবনা চিন্তার দরকার আছে। এবং আমরা যখন পার্বত্য চট্টগ্রাম চুক্তির ইমপ্লিমেন্টেশনের কথা বলছি, সেখানে সর্বোচ্চ যতটুকু করা সম্ভব সেটা করা হচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে ইন্ট্রা কমিউনিটি ফিউড বা ইন্টার এথনিক গ্রুপ ফিউড গুলি কিন্তু এটা কিন্তু সরকারের সৃষ্টি করা না, বা বাঙালি বা যারাই আছে তাদের সৃষ্টি করা না, এই গ্রুপগুলির সৃষ্টি করা। সুতরাং সেই জায়গাতে আমাদের হাত দেওয়া দরকার। আরেকটা তথ্য না দিলেই হচ্ছে না, আপনি যদি বাংলাদেশের পিলার 73-তে যান, যেটা একদম আটমোস্ট এন্ডে, সেখান থেকে যদি দেখেন, সেখান থেকে আপনি একটা 200 কিলোমিটার রেডিয়াস আঁকেন, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা যে এথনিক গ্রুপ বা ইনসার্জেন্সি গ্রুপসগুলির প্রেজেন্স আছে। সুতরাং বাংলাদেশের এই পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে 200 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে আপনি যেই পরিমাণ ইনসার্জেন্ট গ্রুপ পাবেন, সেটা আমার ধারণা পৃথিবীতে এতগুলি ইনসার্জেন্ট গ্রুপ এইটুকু জায়গার মধ্যে আছে। সুতরাং সেই জায়গাকে আমরা যেটা মানে ইশফাক ইলাহি স্যারও বললেন এবং শামসুল মাহবুব স্যারও বললেন, যে এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ সম্ভাবনাই নেই। জি, এবং এটাকে মানে ওই পিসমিল বেসিসে বা অ্যাডহক বেসিসে এটারও কোনো সুযোগ নেই। না, একেবারেই তাই। সবকিছু প্যারালাল বিষয়টিকে করতে হবে। গভীরভাবেই পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী কাজ আসলে করতে হবে, না হলে এই ধরনের সমস্যা বিভিন্ন সময়ই আমাদের সামনে এসে হাজির হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।